এটি একটি ভাঙা বাড়িতে আসা এক নতুন পুত্রবধূর গল্প। মা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ বৌমা, আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। দয়া করে আমাকে তুলে বাইরে নিয়ে যাও, আমি বসে বসে তোমাকে একটু সাহায্য করব। ওহ না মা, দয়া করে আরাম করে শুয়ে থাকো, তোমার শরীর ভালো নেই। বৌমা, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। তুমি ভাবছো আমার কি এক দুর্ভাগা শাশুড়ি, বিয়ের পর তোমাকে কোনো সুখই দিতে পারলাম না। মা, তুমি চিন্তা করো না, তোমার শরীরটা ভালো নেই। কি হয়েছে মা? তুমি উঠছো না কেন? কিছু না মা, আমার খুব ঠান্ডা লাগছে। দাঁড়াও মা, আমি একটা কম্বল নিয়ে আসছি। জ্বরের কারণে তোমার খুব ঠান্ডা লাগছে। তুমি আমার এত যত্ন নাও, আজ আমি আমার ছোট পুত্রবধূর কাছ থেকে একটু সুখ পাচ্ছি, নইলে আমার বড় পুত্রবধূ তো কোনোদিন সুখ কাকে বলে বুঝতেই দেয়নি। ঠিক আছে মা, আমি শীঘ্রই ফিরে আসছি। তুমি কোথায় যাচ্ছ মা? আর বলো না মা, বাড়িতে খাওয়ার মতো কিচ্ছুই নেই। তাই আমি পাশের বাড়ির ডলি ভাবির সাথে কথা বলেছিলাম। উনি বললেন ওনার শস্য পরিষ্কার করে দিলে বিনিময়ে কিছু চাল ডাল দেবেন। তুমি ডলির বাড়িতে কাজ করতে যাচ্ছ? এটা কি ভালো দেখাবে? লোকে কি বলবে? এটা তো এমন কিছু না মা, সবাই তার ভাগ্যেরটাই পায়, তাই না? কেউ কখনো তার ভাগ্যের চেয়ে কম বা বেশি পায় না। তাই আমি কখনো দুঃখ করি না, বরং ভাবি কিভাবে আমি আমার স্বামী আর তোমার ছেলের কষ্ট কমাতে পারি। আহারে, তোমার মতো লক্ষ্মী বৌমা লাখে একটা পাওয়া যায়। ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। তোমার ছেলে যদি কাজ থেকে ফেরে তাকে বলো আমি পাড়াতেই আছি। আরে, তুমি ফিরে এসেছো? তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। ঘরে একটু দুধ আছে, আমি আধা কাপ চা বানাই, ক্লান্তি দূর হয়ে যাবে। আরে, একটু জল বেশি করে দাও, যাতে আমরা দুজনে আধা কাপ করে পান করতে পারি। তুমি আমার খুব যত্ন করো, ততক্ষণে তুমি মায়ের সাথে গিয়ে বসো, তার শরীরটা মোটেও ভালো নেই। আমি তোমার যত্ন নেব না তো কার নেব? আজকের দিনে এমন একজন স্ত্রী খুঁজে পাওয়া কঠিন যে তার স্বামীর পরিস্থিতি এত ভালো করে বোঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে সালমা। এই নাও মা, চা খাও, এতে তোমার জ্বর থেকে কিছুটা আরাম হবে। এই নাও তোমার চা। আর তোমার চা কোথায়? তুমি খেয়েছো মানে আমিও খেয়েছি, নাও খেয়ে নাও। এই আবার কেমন কথা? আরে, আজ যখন আমি ডলি বাবির বাড়িতে শস্য পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন উনি আমাকে 1 কাপ চা দিয়েছিলেন। তা বলো, তুমি কোনো কাজ পেয়েছো? হ্যাঁ বাবা, আমি সারা দিন আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমার ছেলে করিম কিছু ভালো কাজ খুঁজে পায়। ও মা, তোমাকে আর কি বলবো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো ভালো কাজ খুঁজে পাচ্ছি না। তবে এমন একটা কাজ পেয়েছি যা দিয়ে আমাদের কয়েকদিন চলে যাবে। তাহলে তো ভালোই হয়েছে, মাত্র কয়েকদিনের জন্য হলেও আমাদের চিন্তা তো কিছুটা কমবে। আর আমিও ডলি ভাবির সাথে কথা বলেছি, উনি আমাকে অন্য জায়গায় শস্য পরিষ্কারের কাজ দেওয়ার কথা দিয়েছেন। বৌমা, তুমি কাজ করতে যাবে এটা আমার মোটেও ভালো লাগে না। একটা সময় ছিল যখন আমার বাড়িতে কাজের লোক ছিল, আর এখন আমার পুত্রবধূই অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে। এই কথা বলে তানজিলা বেগম ফুপিয়ে কাঁদতে লাগলেন। আরে মা, তুমি কাঁদছো কেন? আমি তোমার ছেলে, এখনো বেঁচে আছি তো। তুই আমার ছেলে, কিন্তু ওকেও তো আমিই জন্ম দিয়েছি। সে কিভাবে এতটা নির্দয় হলো? তার বাবার মৃত্যুর পর ভাই আর মাকে ভুলে একা সবকিছু নিজের নামে করে নিল। মা, খিদো না, তোমার এমনিতেই জ্বর, এতে শরীর আরো খারাপ হবে। এখন তুমি আরামে ঘুমাও, আমি কাল সকালে তোমার সাথে কথা বলবো। তুমি কিছুই খাওনি, চলো কিছু খেয়ে নাও। না সালমা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। চলো দুজনে আমাদের কুড়ে ঘরের বাইরে বসে চাঁদের আলোয় কিছুক্ষণ কথা বলি। ঠিক আছে, আমি আসছি। সালমা, তুমিও না, আমাকে অনেক ভালোবাসো। এই চাঁদনি রাতের মতোই
আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ সালমা, জিজ্ঞাসা করো। এত ভাবার কি আছে? না না, তেমন কিছু নয়। মা যা বলেন তাতে আমার কখনো খারাপ লাগে না। উনি তো আমাকে কিছুই বলেন না। তাহলে কি বলতে চাও বলো? আমি শুধু জানতে চেয়েছিলাম, তোমার কি সত্যি কোনো ভাই আছে? কারণ আমি মায়ের কথায় তার উল্লেখ অনেকবার শুনেছি। হ্যাঁ সালমা, আমার একটা বড় ভাই আছে। আজ তোমাকে পুরো গল্পটা বলি। আমাদের বাবা গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। তারপর একদিন তিনি মহামারীতে মারা যান। এরপর কি হলো? তারপর আমার ভাবির প্ররোচনায় আমার ভাই সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। সে দাবি করে বাবার যা কিছু আছে সব নাকি তার। আজ ওরা যে বড় বাড়িটিতে থাকে সেটাও আমার বাবা তৈরি করেছিলেন। তাহলে সে এত বড় বাড়িতে থাকে, আর আমরা এখানে? সালমা, যেখানে আজ আমাদের এই কুঁড়েঘর, সেখানে আগে আমাদের গরু ছাগল বাঁধা থাকতো। কিন্তু সবই আল্লাহর ইচ্ছা। মোটেও দুঃখ করো না। যদি আমাদের ভাগ্যে প্রাসাদে থাকা লেখা থাকে, তাহলে কেউ তা মুছতে পারবে না। আর এটা আল্লাহর ইচ্ছা নয়, এটা আমাদের কর্মফল যে আমরা এই জীবনে কষ্ট পাচ্ছি। কিন্তু এখন আমরা এমন কিছু করব না যার জন্য ভবিষ্যতে আবার এমন দিন দেখতে হয়। তুমি অনেক জ্ঞানী সালমা। তোমার মতো স্ত্রী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার পূর্ণ বিশ্বাস আছে, যেহেতু তুমি কারো সাথে অন্যায় করনি, তাই তোমার সাথেও অন্যায় হবে না। সত্য একদিন প্রকাশ পাবেই। আরে, আজ তো সবজি প্রায় নেই। এটা দিয়ে কি হবে? চাল দিয়ে ভাত রান্না করতে হবে। আমরা পেঁয়াজ ভেজে লবণ দিয়ে খাবো। আজ আমি ডলি ভাবির সাথে অন্য বাড়ির কাজের ব্যাপারে কথা বলবো, যাতে আরো কিছু খাবার আনা যায়। মা, এসো, দয়া করে খেয়ে নাও। বৌমা, আমার মোটেও খিদে নেই। আরে, তুমি এমন করলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। ওঠো, খেয়ে নাও। তোমাকেও তো ওষুধ খেতে হবে। বৌমা, তুই আমার এত যত্ন নিস, কিন্তু আমি তোকে কোনোদিনও সুখ দিতে পারলাম না। আমার বড় পুত্রবধূ, যাকে আমি রাজকন্যার মতো রেখেছিলাম, সে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার আগে একবারও ভাবল না। এই কথা বলে তানজিলা বেগম আবার কাঁদতে শুরু করেন। সালমা তাকে নিজের হাতে খাইয়ে দেয় এবং তারপর ডলি ভাবির বাড়িতে কাজের জন্য চলে যায়। আরে, আজ তো এদের কুঁয়েঘরের সামনেটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। তার মানে করিমের বিয়ের কথাটা সত্যি। ও সত্যিই কাউকে বিয়ে করে এনেছে, কেননা এই বুড়িকে দিয়ে তো এত পরিষ্কার পরিচ্ছন্নর কাজ হবে না। সে তো সারাদিন বিছানায় শুয়ে শুয়ে শুধু কাঁচতে থাকে। ভেতরে গিয়ে দেখি করিমের বউটা কেমন। ঝুমকা কুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করে। আরে, তুমি তো সবসময় খাটের ওপরেই শুয়ে থাকো। তোমার সেই সুন্দরী পুত্রবধূ কোথায়? তানজিলা বেগম চোখ খুলে দেখেন। কে তুই? আরে, আমি তোমার বড় পুত্রবধূ ঝুমকা। তুই এখানে কেন এসেছিস আর কি চাস? তুই তো আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। হ্যাঁ, আমি সবকিছু কেড়ে নিয়েছি এবং এখন এই কুঁড়ে ঘরটিও নিতে এসেছি। এটাও আমাদের। 4 দিনের মধ্যে এটা খালি করে দিবি, বুঝতে পারলি বুড়ি? এই কথা বলে ঝুমকা হন হন করে চলে গেল। শোনো, আমি আজ তোমার মাকে বলে এসেছি আগামীকালের মধ্যে ওই কুঁড়েঘরটি খালি করে দিতে, নয়তো আমি পুলিশ ডাকব। আর আমি আমাদের উকিলের সাথেও কথা বলে নিয়েছি। কি, তুমি আমার মায়ের কাছে গিয়েছিলে? ওদের শান্তিতে থাকতে দাও ঝুমকা। তুমি আর কি চাও? ওই জরাজীর্ণ কুঁড়েঘরটির উপরও তোমার নজর পড়েছে? একটু তো লজ্জা করো। আরে, ওই কুঁড়েঘরটা তো অনেক বড়, সামনে আর পেছনে কত জায়গা। আজ যখন ওখান দিয়ে গেলাম, তখন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে জায়গাটা আমার খুব পছন্দ হয়ে গেছে। আর তোমার নিজের এত বড় প্রাসাদটা কি পছন্দ হয় না? বাবার মৃত্যুর পর আমার কর্তব্য পালন করা উচিত ছিল। আমি আমার মায়ের বড় ছেলে আর করিমের বড় ভাই, কিন্তু তোমার প্ররোচনায় আমি ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন বেশি ভাই ভাই করো না। কাল গিয়ে দেখবে ওরা কুঁড়ে ঘরটি খালি করেছে কিনা। এদিকে সালমা প্রতিবেশীর বাড়িতে কাজ শেষ করে বাড়ি ফেরে। মা, কি হয়েছে? তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন?
তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সালমার কথা শুনে তানজিলা বেগম আরো জোরে কাঁদতে লাগলেন এবং পুরো ঘটনা সালমাকে খুলে বললেন। আজ তুই চলে যাবার পর তোর বড় যা এখানে এসে বলে গেছে কালকের মধ্যেই কুড়ে ঘরটি খালি করে দিতে। কি? এখন সে এটাও চায়? হ্যাঁ রে মা, আমরা তিনজন এখন কোথায় যাব এই চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মা, আমাদের কাছে কি কোনো কাগজপত্র নেই? এমন কোনো দলিল যেখানে লেখা আছে যে বাবা এই জমি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছেন? ছিল তো বৌমা, একটা সিন্দুক ছিল যেখানে তোমার শ্বশুর সব কাগজপত্র রাখতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমি জানি না সেই সব কাগজপত্র আর সিন্দুকটা কোথায় গেল। ঠিক আছে মা, চিন্তা করো না, ও এক্ষুনি কাজ থেকে ফিরবে। আমরা একসাথে বসে কোনো না কোনো সমাধান খুঁজে বের করব। ততক্ষণে আমি তোমার জন্য কিছু রান্না করি, তোমাকেও তো ওষুধ খেতে হবে। সালমা তার শাশুড়ি এবং স্বামীর জন্য খাবার তৈরি করে। কিছুক্ষণ পর করিমও কাজ থেকে বাড়ি ফিরে আসে। সালমা, সালমা, মা, ও মা। কি গো, কি হয়েছে? আজ তোমাকে খুব খুশি মনে হচ্ছে, কোনো বিশেষ কারণ আছে নাকি? হ্যাঁ, আজ আমি একটা দারুণ কাজ পেয়েছি। ঠিকাদার বলেছে কাজটা 6 মাস চলবে, তাই আমাদের 6 মাস আর কোনো চিন্তা করতে হবে না। আরে বাহ, এটা তো দারুণ খবর। কিন্তু আল্লাহ বোধহয় আমাদের কষ্ট কমাতে চান না, তিনি একদিক থেকে দিলে অন্য দিক থেকে কেড়ে নেন। কি হয়েছে সালমা, তুমি এমন করে কেন বলছো? তোর ভাবি এসে আমাদের কালকের মধ্যে এই কুড়ে ঘরটি খালি করার হুমকি দিয়ে গেছে। কি? এখন ওরাও এই করে ঘরটা চায়? এটা কিভাবে সম্ভব? আমরা আগামীকাল পুলিশের কাছে গিয়ে আমাদের সমস্যাটা জানাবো। সালমা, পুলিশ তো তাদেরই কথা শুনে যাদের পকেটে টাকা আছে। আমার ভাইয়া তো আগেই পুলিশ আর উকিল যে ঘুষ দিয়ে সব জমি দখল করে নিয়েছে। আজ যেখানে ওদের গোয়াল ঘর, সেটাও আমাদের জমি ছিল। আমরা সেখানে কিছু শাকসবজি চাষ করতাম, কিন্তু ভাবি যখন দেখলো ওখান থেকে আমাদের আয় হচ্ছে, তখন সেটাও কেড়ে নিল। আমার আল্লাহর উপর পুরো ভরসা আছে। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, কালকে আবার সকালে কাজেও তো যেতে হবে। হ্যাঁ সালমা, কাল একদম দেরি করা যাবে না, না হলে ঠিকাদার রেগে যাবে। পরের দিন সকাল সকাল ঝুমকার উকিল সালমার বাড়িতে আসে। কি ব্যাপার, আপনারা এখনো জিনিসপত্র গোছানো শুরু করেননি? তাড়াতাড়ি এখান থেকে চলে যান, না হলে আমি আগামীকাল পুলিশ নিয়ে আসব। আমার স্বামী কাজে গেছেন, আমরা আগামীকাল এই কুড়ে ঘরটি খালি করে দেব। রাতে সালমা পেছনের গোয়াল ঘর থেকে গরুর জোরে জোরে ডাকার আওয়াজ শুনতে পায়। আরে, এই গরুগুলো এত রাতে এভাবে ডাকছে কেন? ওদের কি কোনো সমস্যা হলো? গোয়াল ঘরের রাখালটাও হয়তো কোথাও চলে গেছে। থাক, আমি ঘুমিয়ে পড়ি, আমার কি দরকার। কিন্তু গরুর ডাকার আওয়াজ আরো জোরে আসতে থাকে। কি যে হলো কে জানে, কোনো পোকামাকড় কামড়ালো নাকি? যাই, একবার দেখে আসি। সালমা হারিকেন নিয়ে গোয়াল ঘরে যায়। সেখানে গিয়ে দেখে মাটিতে একটা গর্ত খুঁড়ে রেখেছে এবং সালমাকে দেখে একটি গরু তার শাড়ির আঁচল মুখে নিয়ে তাকে সেই গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরে, এখানে তো একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, বেশ বড় বাক্স। কিন্তু এই গরুটা কাঁদছিল কেন? আর এখন আমাকে দেখে একদম চুপ হয়ে গেল। সালমা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে বাক্সটিকে তোলার চেষ্টা করে। ওহ, এটা তো অনেক ভারী। আর এই গর্তের মধ্যে এটা কি করছে? মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে এখানে পুঁতে রেখেছে। সালমা অনেক কষ্টে বাক্সটি তুলে তার কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর সেই গরুটিও ডাকা বন্ধ করে দেয়। আমার কেন জানি মনে হচ্ছে স্বয়ং আল্লাহই আমাকে কোনো ফেরেশতার রূপে ওই গরুর বেশে সেখানে ডেকেছেন। এখন দেখো, গরুটাও একদম শান্ত হয়ে গেছে। এখন অনেক রাত, সকাল হলেই আমি সিন্দুকটা খুলে দেখব ভেতরে কি আছে।
সকাল হতেই করিম এবং তানজিলা বেগম ঘুম থেকে উঠে যায়। আরে এই সিন্দুকটা কোথা থেকে এলো? আরে বৌমা, এটা তো সেই সিন্দুকটার মতো লাগছে যার কথা আমরা কাল বলছিলাম। তুমি এটা কোথায় পেলে? কি মা, আপনি সত্যি বলছেন? এটা কি সেই সিন্দুক? হ্যাঁ, খোলো তো এটা, দেখো ভেতরে কি আছে। সালমা যখনই সিন্দুকটি খোলে তখনই সে দেখতে পায় তার ভেতরে পুরনো দিনের কাগজপত্র। হ্যাঁ বাবা, এগুলিই তোর বাবার হাতের লেখা দলিল। এতে তিনি তার 2 ছেলের জন্য সমানভাবে সম্পত্তি ভাগ করে লিখেছিলেন। মা, সত্যি এগুলো সেই কাগজপত্র? কিন্তু সালমা, তুমি এই বাক্সটা কোথায় পেলে? আমি এটা পেছনের গোয়াল ঘরে পেয়েছি। গত রাতে যখন একটা গরু জোরে জোরে ডাকছিল তখন আমি দেখতে গিয়েছিলাম। তারপর সেখানে এই বাক্সটা দেখতে পেয়ে তুলে নিয়ে আসি। তাহলে আমাদের এখনই পুলিশের কাছে যাওয়া উচিত। না, আগে পুলিশ আসুক, দেখি তারা কি বলে। পরের দিন পুলিশ আসে, সাথে ঝুমকা আর সিদ্দিকও ছিল, আর তাদের উকিলও। কি ব্যাপার, আপনারা এখনো বাড়ি খালি করেননি? ওনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বাড়িটা ওনাদের? তাহলে তুই হচ্ছিস সেই কালসাপিনী। দেখো এর জিভ কত লম্বা। আরে কি প্রমাণ দরকার? আমার শ্বশুর মারা যাবার সময় তার বড় ছেলের হাতেই সবকিছু তুলে দিয়ে গেছেন। তাই? তাহলে ছোট ছেলেকে কিছু দিলেন না কেন? আরে ছোট ছেলেটা তো অকর্মণ্য ছিল, সে কিছুই করত না, তাকে কি দেবে? আরে ভাবি, আপনি কি বলছেন? বাবা যখন মারা যান তখন আমার বয়স কত ছিল আপনি জানেন না? কিরে, বড় বাড়ির বউ হয়েছিস বলে কি মুখে কথা আটকে গেছে? মা, বাবা তো আমাদের এই কুড়ে ঘরের জমির কথাও বলে গিয়েছিলেন। ভাই, অন্তত মাকে তোমার এটা বলা উচিত হয়নি। পুলিশ ইন্সপেক্টর সাহেব, আপনাদের সাথে আমাদের এবার আদালতেই দেখা হবে। কি বলতে চাইছো তুমি? আমরা আদালতে কেন দেখা করব? সেটা আপনাকে বিচারকই বলবেন। বিচারকের কথা শুনে পুলিশ ইন্সপেক্টর ভয় পেয়ে যায়। আরে না না, তুমি এ কি করছো মা? এরকম কিছু করো না। আমার চাকরির আর 1 বছর বাকি আছে। যদি সাসপেন্ড হয়ে যাই তাহলে আমার সারা জীবনের উপার্জন নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার অন্যায়ের সাথে হাত মেলানোর আগে ভাবা উচিত ছিল। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, ওনারা বলেছেন এটাই সত্যি। তার উপর উকিলেরও চাপ ছিল আমার ওপর। তাহলে আপনি এক্ষুনি সামনে দাঁড়িয়ে থাকা আমার ভাই ভাবিকে জিজ্ঞাসা করুন, তারা জেলে যেতে চায় নাকি সত্যিটা স্বীকার করবে যে বাবা 2 ভাইকে সমান ভাগ দিয়েছিলেন। না না, আমরা জেলে যেতে চাই না। তোমরা তোমাদের ভাগের জমি নিয়ে নাও, আমরা আমাদের ভাগ নিয়েই খুশি থাকব। না না ভাবি, এখন সব কিছুর হিসাব হবে। যে বাড়িতে আপনারা থাকছেন সেটারও অর্ধেক অংশ আমাদের, আর বাকি জমি জমারও অর্ধেক আমাদের। হ্যাঁ, আমি দিতে প্রস্তুত, কিন্তু তোমরা কিভাবে জানলে যে বাবা আমাদের অর্ধেক করে দিয়েছিলেন? তখন তানজিলা বেগম সিন্দুকটি দেখান, যা দেখে সিদ্দিক এবং ঝুমকা হতবাক হয়ে যায়। আরে, তোমরা এই বাক্সটা কোথা থেকে পেলে? এটা আমার ছোট পুত্রবধূর আল্লাহর প্রতি ভক্তি আর দিনরাত পরিশ্রমের ফল। যারা কারো প্রতি অন্যায় করে না, আল্লাহ তাদের প্রতি কখনো অন্যায় হতে দেন না। এটা সেই বিশ্বাসের ফল। কি ব্যাপার সিদ্দিক আর ঝুমকা, তোমরা কি এই বাক্সটা চিনতে পারছো? হ্যাঁ, আমি এই বাক্সটি পিছনের গোয়াল ঘরে লুকিয়ে রেখেছিলাম। তাই? তাহলে তো আমি তোমাদের দুজনকেই শাস্তি দেব, আর এই উকিলকেও। না না, তারা তাদের ভুল বুঝতে পেরেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কথা। এখন আমরা শুধু আমাদের ভাগটা চাই। বন্ধুরা, আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। আগে কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।